মাই ডিয়ার স্টুডেন্ট, কেমিস্ট্রি উইথ এইচএম চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আজকে এমন একটা টপিক চুজ করেছি ক্লাস 11-এর। শুধু ক্লাস 11 নয়, আমাদের আরও নিচু ক্লাস দেখি, যদি 9, 10 এই ক্লাসগুলোতেও আমাদের এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাভোগাড্রো সংখ্যা, মোলের ধারণা এবং AMU। আপাতত এইটা চুজ করেছি। এটা তোমাদের ক্লাস 11-এর পরীক্ষার জন্য কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, বা নিট বা AIEEE পরীক্ষা যেগুলো আছে, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যেগুলো আছে, সেগুলোর জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু এই কনসেপ্টটা যদি তোমাদের না থাকে, তাহলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে বা জানা হবে না। সেজন্য এই টপিকটা আমি চুজ করেছি এই কারণে, তোমাদের যে বেসিক জায়গাগুলো, সেই বেসিক জায়গাগুলো যদি তৈরি না থাকে, ভিত যদি তৈরি না হয়, তাহলে তোমরা অনেক কিছু প্রবলেম সলভ করতে গিয়ে, নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হবে। সেই সম্মুখীনটা যাতে না হও, সেজন্য আমি এমন একটা টপিককে চুজ করেছি যেটা তোমরা পরবর্তী নিউমেরিক্যাল প্রবলেম করতে গেলে আমাদের অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা আজকের যে টপিক, সেই টপিকে আমরা কি কি শিখব? অ্যাভোগাড্রো সংখ্যা কি সেটা জানবো, সঙ্গে জানবো মোলের প্রকৃত ধারণা। মোলের যে আমাদের মনে অনেক সময় মিসকনসেপ্ট থাকে, সেই কনসেপশনগুলোকে আমরা আজকে পুরোপুরি ক্লিয়ার করব। তারপরে একটা পরমাণুর যে প্রকৃত ভর, সেই ভরটা কত সেটা আমরা নির্ণয় করে দেখাবো। তাহলে আমাদের যারা এই চ্যানেলে নতুন আছো, তোমরা এই চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন যেটা আছে, সেই বেল আইকনে ক্লিক করে দাও। সঙ্গে যে ভিডিওগুলো তোমরা আগে যেগুলো আপলোড করা হয়েছে সেগুলো দেখে নিও, যেগুলো অন্যান্য টপিকের উপরে আছে। আর আজকের টপিকটা কেউ স্কিপ করবে না, একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, তাহলে আশা করব আমাদের এই ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো চলো দেখি কি কি সে ধারণা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা, আগে আমাদের অ্যাভোগাড্রো প্রকল্প বলে একটা প্রকল্প আছে। অ্যাভোগাড্রো প্রকল্প বলে একটা প্রকল্প আছে। তো এই অ্যাভোগাড্রো প্রকল্পটা কি একটু জেনে নেওয়া ভালো। এটা তোমাদের ক্লাস 10-এর থাকে, দেখবে অ্যাভোগাড্রো প্রকল্প অনুবাদ, ডাল্টনের পরমাণুবাদ আছে। দরকার হলে আমি ওই বিষয়টার উপর আমি একটা ভিডিও বানিয়ে দেবো পরে। তো প্রকল্প ব্যাপারটা কি? এটার আগে, অ্যাভোগাড্রো প্রকল্পের আগে বার্জিলিয়াস বলে একজন সায়েন্টিস্ট ছিল। ঠিক আছে, বার্জিলিয়াস বলে একজন সায়েন্টিস্ট ছিল। তো বার্জিলিয়াস কি বলেছিলেন, যে একই চাপ ও উষ্ণতায় সময় আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক পরমাণু থাকে। ঠিক আছে, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক পরমাণু থাকে। যে কথাটা তিনি বলেছিলেন, তিনি হচ্ছেন ডাল্টনের যে অবিভাজ্যতা তত্ত্ব আছে, ডাল্টনের পরমাণুবাদ যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী আমরা জানি পরমাণুকে বিভাজ্য করা যায় না। পরমাণুকে আর ক্ষুদ্রতম, মানে পরমাণু হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না। ঠিক আছে, তো পরমাণুকে ভাঙা যায় না, সেই অনুযায়ী বার্জিলিয়াস প্রকল্পটা ঠিক আছে, পরমাণু অবিভাজ্য সূত্রটাকে সমর্থন করে। কিন্তু বার্জিলিয়াসের পরে অ্যাভোগাড্রো ব্যাপারটা আসলো কি, যে হাইড্রোজেন আর ক্লোরিন যদি বিক্রিয়া করে মনে করো, তাহলে 2H তৈরি হলো। তখন অণু আসেনি, মাথায় রাখতে হবে, তখন কিন্তু অনুবাদ আসেনি, অ্যাভোগাড্রো তখনও স্টেজে আসেনি। তো তখন কি হচ্ছে, এক পরমাণু হাইড্রোজেন, এক পরমাণু ক্লোরিন মিলে 2 পরমাণু HCl তৈরি করছে। এইভাবে ভাববো আমরা, যখন অনুবাদ আবিষ্কার হয়নি। তাহলে এক পরমাণু হাইড্রোজেন, এক পরমাণু ক্লোরিন মিলে কি তৈরি করছে, 2 পরমাণু HCl। তাহলে এক পরমাণু HCl তৈরি করতে কত লাগছে, হাফ পরমাণু ক্লোরিন আর হাফ পরমাণু হচ্ছে হাইড্রোজেন, যেটা ডাল্টনের পরমাণুবাদ সূত্রকে সমর্থন করে না, যেহেতু পরমাণু অবিভাজ্য। কিন্তু এখানে দেখছি হাফ পরমাণু হাইড্রোজেন, হাফ পরমাণু ক্লোরিন মিলে তৈরি হচ্ছে এক পরমাণু HCl। তখন বিজ্ঞানী অ্যাভোগাড্রো তিনি বললেন
যে আমরা এটাকে পরমাণু না হিসেবে যদি আমরা এটাকে অণু হিসেবে ভাবি, তাহলে এক পরমাণু HCl না বলে আমরা এক অণু HCl যদি বলি, এটা যখন অণু যদি আমরা বলে দিই, তখন এটা হাফ ইন্টু এক অণু HCl2 মানে হচ্ছে দুটো পরমাণু, মানে একটা ক্লোরিনের মধ্যে দুটো পরমাণু থাকে, একটা ক্লোরিন অণুর মধ্যে দুটো ক্লোরিন পরমাণু থাকে। এখানে হাইড্রোজেনের ক্ষেত্রেও তাই, একটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দুটো একটা হাইড্রোজেন অণুর ক্ষেত্রে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, ফলে এখানে একটা পরমাণু এটা একটা পরমাণু মিলে একটা অণু HCl তৈরি করছে। তাহলে ডাল্টনের সূত্রকেও এটা সমর্থন করছে। আবার মাঝখান থেকে তিনি একটা নতুন প্রকল্প আবিষ্কার করে ফেললেন, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। ঠিক আছে, তো অ্যাভোগাড্রো প্রকল্পের আমি আরও ডিটেলস পড়িয়ে দেবো। আপাতত এইটুকু জেনে রাখো যে সম আয়তনে, যেটা বার্জিলেস বলেছিল, সম আয়তন মানে একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক পরমাণু বর্তমান। আর অ্যাভোগাড্রো সেটাকে কি বললেন, পরমাণু না বলে তিনি বললেন সমান সংখ্যক অণু বর্তমান, সমান সংখ্যক অণু বর্তমান, এইটুকুকে সংশোধন করলেন। ঠিক আছে, দিয়ে এই অনুবাদ থেকে আমরা বিভিন্ন রকম প্রমাণ জানি। m=2d, যে ASTPতে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, এই তারপরে অ্যাভোগাড্রো সংখ্যা পাই আমরা। তো সেই ব্যাপারটা আমরা এবার দেখব যে অ্যাভোগাড্রো সংখ্যাটা কি। অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে একটা নাম্বার, এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে একটা নাম্বার যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, তাই তো? তাহলে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের মধ্যে, এটা কার মধ্যে থাকতে পারে, কোনো মৌলিক পদার্থের মধ্যে থাকতে পারে বা কোনো যৌগিক পদার্থের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের মধ্যে এটা থাকতে পারে। ঠিক আছে, তাহলে সেটা কি কি হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। তাহলে পদার্থের তিনটে অবস্থা, পদার্থের কি কি অবস্থা, তরল, কঠিন এবং গ্যাসীয়। এছাড়া আরও দুটো অবস্থা জানি, বোস-আইনস্টাইন কণা আছে, প্লাজমা স্তর আছে, তো আমরা সেটা নিয়ে আলোচনা করছি না এখন। তো আমাদের অ্যাভোগাড্রো যে সংখ্যা, সেই সংখ্যাটার মান হচ্ছে n সমান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এটা কার ক্ষেত্রে হতে পারে, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই মানটা দেখো, এই মানটা কার কার ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি। 1 গ্রাম অণু কোনো মৌল বা যৌগের ক্ষেত্রে হতে পারে এটা, তাই তো? 1 গ্রাম অণু কোনো মৌল বা যৌগের ক্ষেত্রে এটা হতে পারে। আর এটা নির্ণয় করেছিলেন বিজ্ঞানী হচ্ছে মিলিকান, নির্ণয় করেছিলেন কে, বিজ্ঞানী মিলিকান। একটা সূত্র আছে, সেই সূত্র থেকে মিলিকান আবিষ্কার করেছিলেন। আমরা ই সমান হচ্ছে F/N, বাই N সমান হচ্ছে F/E। এবার এফ এর মান হচ্ছে 96,500, এটা যদি বসিয়ে দিই, আর ই মানে 1.602 ইন্টু 10⁻19 কুলম, এটা ফ্যারাডে, এটা হচ্ছে কুলম। এই মান পুরো বসিয়ে দিলে তখন এই এন এর মানটা পাওয়া যায়। ঠিক আছে, তো এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মিলিকান। তাহলে মিলিকান আবিষ্কার এই অ্যাভোগাড্রো সংখ্যাটাকে তিনি এই যে সূত্রটা দেখালাম আমরা, এই সূত্রের সাহায্যে তিনি আবিষ্কার করেছিলেন। তবে এটা আমাদের প্রযোজ্য তো কোথায়, 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু কোনো মৌল বা যৌগ যদি হয়, তার সংখ্যার মান কত হবে, সেটা অ্যাভোগাড্রো সংখ্যা থাকবে 6.022 ইন্টু 10⁻23। অথবা 1 গ্রাম অণুর ক্ষেত্রে যেমন হতে পারে, 1 গ্রাম পরমাণুর ক্ষেত্রে হতে পারে, একই মান হতে পারে, সেটা মৌলিক পদার্থের ক্ষেত্রে পরমাণু সংখ্যা। তাহলে 1 গ্রাম পরমাণু যেটা পদার্থ আছে, কোনো মৌলিক পদার্থ, তার ক্ষেত্রে পরমাণু সংখ্যা হচ্ছে এটা 6.022 ইন্টু 10⁻23। এবার পদার্থটা যদি মানে যৌগিক পদার্থ বা পরমাণু না হয়, যদি গ্যাসীয় পদার্থ হয়, তার ক্ষেত্রে হচ্ছে কি ধরা হবে, 22.4 লিটার STPতে যে আয়তন হয়, সেই আয়তনের যে কণা বা কণিকা থাকবে, সেই কণিকার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23।
ঠিক আছে। এবার এসটিপি কেন এখানে উল্লেখ করা হচ্ছে? এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটা ইউজ করা হয় যেখানে প্রেশারের মান হয় 1 অ্যাটমসফিয়ার প্রেশার, টেম্পারেচারটা হচ্ছে 0 কেলভিন, °C বা 273 কেলভিন, তাই তো? তাহলে এটা হচ্ছে এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। কেন ব্যবহার করা হয় এটা? কারণ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন বেড়ে যায় যদি উষ্ণতা বাড়ানো হয়, কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে অতটা বাড়ে না, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সেটা বেশি প্রযোজ্য। বোঝা গেল? সেজন্য এটা এসটিপি অবশ্যই উল্লেখ করতে হবে। পদার্থের হচ্ছে ভর কিন্তু পরিবর্তন হয় না, ঠিক আছে? পদার্থের ভর কিন্তু কোনোভাবেই পরিবর্তন হয় না, মাথায় রাখতে হবে। কোনো পদার্থের ভর অপরিবর্তনশীল, ভর ও অ্যাভোগাড্রো সংখ্যা দুটোই কিন্তু অপরিবর্তনশীল, ঠিক আছে? ভর এবং অ্যাভোগাড্রো সংখ্যা দুটোই অপরিবর্তনশীল। বোঝা গেল? তাহলে এখানে 22.4 লিটার এসটিপিতে এই কারণে আমাদের উল্লেখ করতে হয় যে আয়তনটা উষ্ণতার উপরে নির্ভরশীল, চাপের উপরে নির্ভরশীল, সেজন্য এটা আমরা উল্লেখ করি। বোঝা গেল? আর কি লিখেছি? 1 গ্রাম আয়ন। এবার কোনো অণু থাকতে পারে, পরমাণু থাকতে পারে, আয়নও তো থাকতে পারে। তাহলে আয়নের ক্ষেত্রে আয়নের ক্ষেত্রে যেটা পাবো তার কণার সংখ্যা হচ্ছে 1 গ্রাম আয়ন, যে কোনো পদার্থের আয়তনের কণিকার সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23। তাহলে আমরা যে কোনো পদার্থের ক্ষেত্রে, সে অণু হোক, পরমাণু হোক, আয়ন হোক বা গ্যাসীয় পদার্থ হোক, সবার ক্ষেত্রেই 1 গ্রাম অণু বা 1 গ্রাম আয়ন বা 1 গ্রাম পরমাণু বা 1 মোল গ্যাসীয় পদার্থ হয়, তাহলে তাদের সবার আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে? তাহলে 22.4 লিটারই হোক আর যেই হোক না কেন, তার অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 × 10⁻23। এই মানটা সবসময় স্থির থাকে। যেমন কোনো পদার্থের ভর স্থির থাকে, সেরকম অ্যাভোগাড্রো সংখ্যার মানটাও স্থির থাকে। ক্লিয়ার? এবার অ্যাভোগাড্রো ধ্রুবক কি, এটাকে জানবো আমরা। অ্যাভোগাড্রো ধ্রুবক কি? অ্যাভোগাড্রো ধ্রুবক হচ্ছে অ্যাভোগাড্রোর ধ্রুবক হচ্ছে অ্যাভোগাড্রো যে সংখ্যা, তাকে আমরা যখন মোল দিয়ে ভাগ করি বা পার মোল কথাটা যখন ইউজ করি, তখন সেটাকে বলছি আমরা অ্যাভোগাড্রো ধ্রুবক। ঠিক আছে? অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা যদি মোল দিয়ে ভাগ করি বা NA, বা এটা ছোট হাতে লিখলে NA মোল ইনভার্স, এটা হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুবক। মাথায় রাখতে হবে অ্যাভোগাড্রো ধ্রুবক আর অ্যাভোগাড্রো সংখ্যা আর অ্যাভোগাড্রো ধ্রুবক দুটো কিন্তু একই জিনিস নয়। ঠিক আছে? দুটো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একই জিনিস, কিন্তু দুটো একই জিনিস নয়। অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে একটা অনুপাত। ঠিক আছে? অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে দুটোর অনুপাত, সেজন্য এর কোনো একক নেই। কিন্তু অ্যাভোগাড্রোর যে ধ্রুবক, সেই ধ্রুবকের একক আছে, মানে অ্যাভোগাড্রো সংখ্যা বাই মোল সংখ্যা। ঠিক আছে? অ্যাভোগাড্রো সংখ্যা বাই মোল সংখ্যা, এটা একটা একক আছে। আর অ্যাভোগাড্রো ধ্রুবককে আমরা সার্বজনীন ধ্রুবক বলি। সার্বজনীন ধ্রুবক বলা হয় এটাকে, সার্বজনীন ধ্রুবক বলা হয়। ঠিক আছে? সার্বজনীন ধ্রুবক বলা হয় এটাকে, কারণ এর মান কখনো পরিবর্তন হয় না। বোঝা গেল? যে এটাকে আমরা 6.022 × 10⁻23 যে মানটা, সেই মানটা পার মোলে যখন চলে যাবে, তখন যে কোনো পদার্থের ক্ষেত্রে এর মানটা স্থির থাকে। সে তরল হোক, গ্যাসীয় হোক বা কঠিন হোক, সবার ক্ষেত্রে এটা মানটা স্থির থাকে। সেজন্য এটাকে বলছি আমরা সার্বজনীন ধ্রুবক। ঠিক আছে? তাহলে আমরা সার্বজনীন ধ্রুবক বিষয়টাকে জেনে নিলাম, যে অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে সার্বজনীন নয়, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবক যেটা আছে, সংখ্যার যে ধ্রুবক,
সেই ধ্রুবকের মানটা যখন যে কোনো পদার্থের ক্ষেত্রে সেটা স্থির থাকবে। এবার আমরা দেখব যে কিছু সংজ্ঞা, যেটা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে, গ্রাম অণু। তাহলে 1 গ্রাম অণু যে কোনো পদার্থের, সে মৌলিক বা যৌগিক পদার্থে কটা কণিকা থাকবে? 6.0222 ইন্টু 10⁻23। সেটাকে বলবো আমরা 1 গ্রাম অণু, তাই তো? যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের যে এই সংখ্যা উপাদান বা কণিকা যদি থাকে, তাহলে সেটাকে বলবো আমরা ওই পদার্থের 1 গ্রাম অণু। যদি আমরা এটাকে গ্রাম পরমাণুতে নিয়ে যাই, গ্রাম পরমাণু, তাহলে গ্রাম পরমাণুর ক্ষেত্রে কি হবে? এটা গ্রাম পরমাণুর ক্ষেত্রে ওই একই হবে। কোনো মৌলিক পদার্থের ক্ষেত্রে যদি এই সংখ্যক উপাদান বা কণিকা থাকে, মানে কোনো মৌলিক পদার্থের ক্ষেত্রে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু থাকে, এত সংখ্যক যদি পরমাণু থাকে, তাহলে সেই সংখ্যাকে আমরা বলবো এটা পরমাণু, আর আগেরটাতে কি হবে? অণু। বোঝা গেল? তারপরে আণবিক ভর। আণবিক ভর, তাহলে আণবিক ভরটা কি? যে যত গ্রাম ভরের কোনো মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ, যত গ্রাম ভরের কি থাকবে? সেটা মৌলিক হতে পারে, মৌলিক পদার্থ হতে পারে, বা যৌগিক পদার্থ হতে পারে। ঠিক আছে, মৌলিক বা যৌগিক পদার্থ হতে পারে। তাহলে আণবিক ভর হচ্ছে যত গ্রাম ভরের মৌলিক বা যৌগিক, যত গ্রাম ভরের মৌলিক বা যৌগিক পদার্থের যদি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে, তাহলে সেই ভরটাকে, মানে যত গ্রাম ভরে এই সংখ্যক অণু থাকবে, যত গ্রাম ভরের 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে, সেই ভরটাকে বলবো আমরা তার আণবিক ভর। বোঝা গেল? তাহলে আমরা গ্রাম পরমাণু, গ্রাম অণু এগুলোকে জানলাম, আণবিক ভর জানলাম, যে আমরা অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে কিভাবে আণবিক ভরের সংখ্যা দেব। মানে আণবিক ভর মানে হচ্ছে মলিকুলার মাস। গ্রাম পরমাণু, গ্রাম অ্যাটম, গ্রাম অণু, গ্রাম মলিকুল। ঠিক আছে, গ্রাম মলিকুল। তাহলে এই টার্মগুলোকে আমরা এক এক করে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে শিখে নিলাম। যে গ্রাম অণু মানে কি? গ্রাম অণু হচ্ছে যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষেত্রে কি হয়, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষেত্রে যদি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু বা কণিকা থাকে, তাহলে সেটাকে বলছি আমরা তার গ্রাম অণু সংখ্যা। যদি এত সংখ্যক পরমাণু থাকে, সেই সংখ্যাটাকে বলছি আমরা গ্রাম পরমাণু সংখ্যা। ঠিক আছে, তারপরে পারমাণবিক ভর, এটা যেমন আণবিক ভর হলো, এটা এবার যদি পারমাণবিক ভর বলি, তাহলে পারমাণবিক ভরে অ্যাভোগাড্রোর সংখ্যার সাহায্যে যদি প্রকাশ করি, তাহলে আমরা কি বলবো? যত গ্রাম ভরের মৌলিক পদার্থের ক্ষেত্রে, যত গ্রাম ভরের মৌলিক পদার্থের ক্ষেত্রে 0.22 ইন্টু 10⁻23 সংখ্যক কি থাকে? পরমাণু থাকে। ঠিক আছে, তত সংখ্যক যদি পরমাণু থাকে, যত সংখ্যক যদি পরমাণু থাকে, সেই সংখ্যাটাকে বলছি আমরা পারমাণবিক ভর। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বিভিন্ন রকম, মানে ভাগগুলো, যেমন গ্রাম অণু, গ্রাম পরমাণু, আণবিক ভর, পারমাণবিক ভর, এগুলো সংজ্ঞা আকারে বুঝে নিলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োগ যদি করি, আমরা অ্যাপ্লিকেশন যদি করি অ্যাভোগাড্রো সংখ্যার, যে আমরা যদি ধরি 32 গ্রাম অক্সিজেন অণুর ভর কত? 32 গ্রাম, তাই তো? তাহলে এই 32 গ্রাম অক্সিজেন অণুতে পরমাণু অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23
6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23। এত সংখ্যক কি আছে, অণু আছে, ঠিক আছে, এত সংখ্যক অণু আছে। তাহলে দেখো 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু বিশিষ্ট O2 ভর কত, 32 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত, 32/6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে একটি অণুর প্রকৃত ভর। একটি অণুর, তাহলে এটা কি বললাম, প্রকৃত ভর। আমরা টার্মগুলোকে আরো ডিটেলসে করব আমরা, কারণ এইখান থেকে আমাদের এইখানে যেতে হবে, এই এমইউ ব্যাপারটা কনসেপ্টটাকে আসবো আমরা, এক্ষুনি চলে আসবো যে কিভাবে এই এএমইউ কনসেপ্ট আসলো। দেখো আমাদের একটা কৌটোর মধ্যে তো একটা যদি এরকম কৌটো থাকে, যদি আমরা অক্সিজেন অণু রাখি, তাহলে এখানে তো কয়েক কোটি অক্সিজেন অণু আছে, ঠিক আছে, কয়েক কোটি অক্সিজেন অণু আছে। তাহলে আমরা একটা অক্সিজেন অণুর ভর কত জানি, 32 গ্রাম। তাহলে 1 কোটি হলে কত হবে, একে 1 কোটি দিয়ে গুণ করো, তাহলে 1 কোটি মানে 32 কোটি গ্রাম। তাহলে একটা এইটুকু কৌটোর মধ্যে যদি আমরা 1 কোটি অক্সিজেন অণু ধরি, তাহলে এর ভরটা কত হয়ে যাবে, 32 কোটি গ্রাম। মানে তাকে 1000 দিয়ে ভাগ করলে কেজিতে চলে যাবে, তাকে আরও 1000 দিয়ে ভাগ করলে কুইন্টালে চলে যাবে, তাই তো। 100 কেজি সমান 1 কুইন্টাল, মানে আরও 100 দিয়ে ভাগ করতে হবে। তো এইভাবে আমরা দেখতে পাবো যে একটা কৌটোর মধ্যে তাহলে কি থাকছে, একটা কৌটোর মধ্যে আমাদের অনেকগুলো কণিকা থাকছে, কিন্তু যে ভরটা আমরা পাচ্ছি সেই ভরটা কিন্তু এর প্রকৃত ভর নয়। যদি প্রকৃত ভর হতো তাহলে এর ভর হতো এত কোটি গ্রাম। তাহলে আমরা 1 কোটি একটা অক্সিজেনের কৌটো যদি নিয়ে যাই, তাহলে তাকে তো আমরা তোলাই যাবে না, সেটাকে মানে সেটা ক্রেন লাগিয়েও বা বড় কিছু যন্ত্র লাগিয়ে তোলা যাবে না, এতটাই ভর হওয়ার কথা। কিন্তু বাস্তবে আমরা কি তাই দেখি, আমাদের এই ঠুনকো কৌটো লাগে, এটাকে কিছুই না, এর ভর কিছুই থাকে না, কারণ আমরা যে ভরটা পাই সেটা কিন্তু আমাদের প্রকৃত ভর নয়। তাহলে প্রকৃত ভরটা কি, আমরা যে ভরটা এটা লিখেছি 32 গ্রাম অক্সিজেন, একটা অণু অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম, সেটা কিন্তু অক্সিজেনের প্রকৃত ভর নয়, মাথায় রাখতে হবে। তাহলে প্রকৃত ভরটা কি হবে, প্রকৃত ভর হচ্ছে এটা, 32কে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভরটা পাবো সেটা হবে। অর্থাৎ এটাকে ভাগ করলে পাওয়া যাবে 32 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম, ঠিক আছে। মানে 1 এটা করলে এটা 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম দাঁড়ায় এর মানটা। তাহলে এটার যদি করা হয়, এটার মান কত দাঁড়াবে, 5.313 ইন্টু 10 টু দি পাওয়ার -23 গ্রাম। তাহলে এটাই হলো অক্সিজেনের প্রকৃত ভর। মানে 1 গ্রামেরও মানে 1/10 টু দি পাওয়ার 23, মানে কত কম, সেটাই হচ্ছে একটা অণুর, অক্সিজেন অণুর প্রকৃত ভর, ঠিক আছে। আমরা এইভাবে কি করতে পারি, এইভাবে আমরা পরমাণুর ক্ষেত্রে আমরা পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করতে পারি, ঠিক আছে। পরমাণুরও প্রকৃত ভর বলতে, একটা যদি আমরা কার্বন পরমাণু ধরি, তাহলে কার্বন পরমাণুর ভর কত, 12 গ্রাম। এবার 12 গ্রামে পরমাণুর সংখ্যা কত, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 23। তাহলে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক পরমাণু বিশিষ্ট কার্বন পরমাণুর ভর কত, 12 গ্রাম, তাই তো। তাহলে একটি পরমাণুর ভর কত, 12 বাই অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এই মানটা ভাগ করলে কত দাঁড়াবে, এই মানটা ভাগ করলে 2.324 ইন্টু 10 টু দি পাওয়ার -23 গ্রাম।
এটা যা দাঁড়াবে এটা 12 ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম ক্যালকুলেশন করে যেটা বের করে দিতে হবে। আমাদের তো ক্যালকুলেটর অ্যালাউ আছে ক্লাস 11-12-এ, মানে নন সায়েন্টিফিক যে ক্যালকুলেটর, সেই ক্যালকুলেটরগুলো আমাদের অ্যালাউ করা যায়। তাহলে একটা পরমাণুর প্রকৃত ভর কি হবে? আমাদের প্রকৃত ভর তাহলে কিভাবে নির্ণয় করব? একটা পরমাণু বা অণুর প্রকৃত ভর সমান কি হবে? যে ভরটা দেয়া থাকবে, তাহলে গিভেন মাস, গিভেন অ্যাটমিক মাস যেটা দেওয়া থাকবে বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা নাম্বার, ঠিক আছে? যে ভরটা দেওয়া থাকবে সেটা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এটা যদি দিয়ে ভাগ করি তাহলে আমাদের প্রকৃত ভরটা পাওয়া যাবে। আবার যদি বিপরীত কোনো সূত্র থাকে সেখান থেকেও আমরা বের করতে পারি। তাহলে আমরা একটা দুটো প্রবলেম করিয়ে দিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার পাওয়া যাবে। যে আমাদের যদি একটা উদাহরণ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব কীরকম উদাহরণ। দেখো 44.8 যদি বলা হয় লিটার, 44.8 লিটার ওজোন গ্যাস আছে, ঠিক আছে? ওজোন গ্যাসে অক্সিজেন পরমাণু সংখ্যা কত? এটা যদি বের করতে দেয় আমাদের 44.8 লিটার ওজোন গ্যাসে পরমাণুর সংখ্যা কত, তবে শর্ত আমাদের অবশ্যই বলে দেওয়া থাকবে, যেটা অবশ্যই এসটিপিতে হতে হবে। এসটিপিতে না হলে আমাদের অন্য সূত্রকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? তাহলে এসটিপিতে যদি আমরা কাজে না লাগাই, এসটিপি সূত্র যদি কাজে না লাগাই, তাহলে এটা বের করতে পারবো না, কারণ এর আয়তনটা পাল্টে যাবে এসটিপিতে গিয়ে। তাহলে দেখো আমাদের কি হয়, 22.4 লিটার ওজোন গ্যাসে অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23, ঠিক আছে? এবার আমাদের দেওয়া আছে কি 44.8 লিটার আছে, তাহলে 1 লিটারে ওজোন গ্যাসে অণুর সংখ্যা কত হবে? বাই 22.4। এবার 48 পয়েন্টে কত হবে? 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু 44.8, ঠিক আছে? তার মানে এটাকে 12.044 ইন্টু 10⁻23 হবে। এত সংখ্যক কি? এত সংখ্যক অণু আছে, এর এত সংখ্যক ওজোন অণু পেলাম, এত সংখ্যক অণু পেলাম। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে অক্সিজেন পরমাণু কটা আছে, তাই তো? অক্সিজেন পরমাণু কত আছে সেটা বের করতে হবে। তাহলে অক্সিজেন পরমাণু যদি বের করতে হয়, তাহলে দেখো একটা ওজোনে কটা অক্সিজেন পরমাণু আছে? 3টে অক্সিজেন পরমাণু আছে, ঠিক আছে? তাহলে লাস্টে কি লিখবো? অতএব ওজোন অণুতে অক্সিজেন পরমাণু সংখ্যা, একটা ওজনে 3টে পরমাণু আছে, ঠিক আছে? একটা ওজনে 3টে অক্সিজেন পরমাণু আছে, তাহলে একটা ওজোন অণুতে পরমাণুর সংখ্যা কত হবে? যেটা বেরিয়েছে, অণুর সংখ্যা যেটা বেরিয়েছে সেটাকে 3 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 3, যেটা গুণ করে যা হবে সেটাই হবে আমাদের উত্তর, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের অক্সিজেন গ্যাসে পরমাণুর সংখ্যা কত আমরা বের কর, ওজোন গ্যাসে পরমাণুর সংখ্যা বের করতে পারলাম। এবার এই প্রবলেমটা যদি বলতো ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত সেটাও বের করতে দিতে পারতো।
কিভাবে সেটা করা হবে, যে ওজন অণুতে প্রথমে আমরা অণুর সংখ্যা বের করলাম, এত সংখ্যক অণু, পরমাণুর সংখ্যা বের করলাম এটাকে 3 দিয়ে গুণ করে, আর একটা অক্সিজেন যে পরমাণু সেটাতে 8টা ইলেকট্রন 8টা প্রোটন থাকে, মানে ইলেকট্রন 8টা, প্রোটন 8টা, নিউট্রনও 8টা থাকে। তাহলে ইলেকট্রন কটা থাকছে একটা অক্সিজেন পরমাণুতে? 8টা। তাহলে আমাদের পরমাণুর সংখ্যা কটা আছে? এইটা হচ্ছে পরমাণুর সংখ্যা, তাকে আমরা কত দিয়ে গুণ করব? 8 দিয়ে গুণ করব। যদি বলে ইলেকট্রন সংখ্যা কত, যদি প্রোটন সংখ্যা কত হবে যদি বলে, তাহলে এখানেও সে 8 দিয়ে গুণ করতে হবে। যদি নিউট্রন সংখ্যা কত বের করতে দেয়, তাও 8 দিয়ে গুণ করতে হবে। এইভাবে এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে হবে। বোঝা গেল? তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যার সাহায্যে আমরা কিভাবে পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা এগুলো বের করছি। যদি আমরা অন্য কোনো বলি, যে আরেকটা যদি প্রবলেম আমরা করাই, যে 0.252 গ্রাম 0.52 গ্রাম অ্যাসিটিলিন অণু আছে, ঠিক আছে? 0.52 গ্রাম অ্যাসিটিলিন গ্যাসের কত সংখ্যক অ্যাসিটিলিন অণু আছে? এটা যদি বের করতে পারে কত সংখ্যক অ্যাসিটিলিন অণু বর্তমানে, আমরা যদি এই প্রবলেমটা দেখি, তাহলে এটা কি দেখব? তাহলে এটাকে আমরা দেখছি যে অ্যাসিটিলিনের ভর কত? কার্বনের হচ্ছে দুটো কার্বন আছে, 12 × 2 প্লাস 2 × 1, তাহলে টোটাল কত হলো? 26, ঠিক আছে? তাহলে 26 হলো আমাদের এর প্রকৃত ভর, একটা অণুর ভর হলো 26 গ্রাম। তাহলে আমাদের 26 গ্রাম অ্যাসিটিলিন যৌগে অণুর সংখ্যা কত? 6.022 × 10⁻23। তাহলে একে কত? 6.022 × 10⁻23/26। আর আমাদের প্রদত্ত কত আছে? 0.52 গ্রামে কত? 022 × 10⁻23/26 × 0.52। ক্যালকুলেশন করে এটা যা হবে, এটা কেটে যাবে, কেটে গিয়ে এটা কত হবে? এটাকে যদি আমরা একে 10⁻2 করে দিই এখানে পাওয়ারে, তাহলে এটা 2 হবে। তার মানে 2 × 12 12.024 × 10⁻, এটা 2 মানে 10⁻−2 হবে, এটা -2 হলে 10⁻21, এত সংখ্যক অণু হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এত সংখ্যক আমরা এই যে এটা বের করলাম আমরা, 26 গ্রাম অ্যাসিটিলিন যৌগে অণুর সংখ্যা কত? এত। তাহলে 1 গ্রামে কত আর 0.52 গ্রামে কত দিয়ে এখানে ক্যালকুলেশন করলে এই মানটা বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে আশা করি অ্যাভোগাড্রোর সংখ্যা কিভাবে নির্ণয় করছি আমরা, অ্যাভোগাড্রোর সংখ্যার সাহায্যে কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়, কটা অণু আছে, কটা পরমাণু আছে, সেগুলো আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারছি, ঠিক আছে? তাহলে এবারে আমরা মোলে যাব। আমরা তাহলে মোল কনসেপ্টে যাচ্ছি। মোল কনসেপ্টে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস আমাদের জেনে রাখতে হবে, কিছু টার্ম আমাদের শিখতে হবে, ঠিক আছে? মোল কনসেপ্টে আমরা যাচ্ছি। তাহলে মোল শব্দটা কোথা থেকে এসেছে? মোল অ্যাকচুয়ালি এর সিম্বলটা হচ্ছে MOL, ঠিক আছে? মোল এর সিম্বল হিসেবে SI ইউনিটের যে সিম্বল, সেই সিম্বল হিসেবে আমরা লিখি MOL। এটাকে আমাদের মাথায় রাখতে হবে, এটা SI ইউনিট, কিন্তু এটা SI ইউনিট হিসাবে আমরা মোলকে আমরা
MOL আকারে লিখি। তাহলে মোলটা কি? মোল হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। একটা কোনো পদার্থ আছে, সেই পদার্থের যে পরিমাণ, সেই পরিমাণটাকেই বোঝাচ্ছে তার মোল সংখ্যা। এবার মোল সংখ্যা কীভাবে নির্ণয় করা হয়, কী কী উপায় করা হয়, সেগুলোকে আমরা দেখব। তাহলে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, সে পদার্থটা কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, আয়ন হতে পারে, বিভিন্ন রকম পদার্থ হতে পারে। তো এইগুলো জানার আগে আমাদের কিছু টার্ম বা শব্দ আমাদের শিখব। 1 নম্বর হচ্ছে আমাদের AA, 2 নম্বর হচ্ছে MM, 3 নম্বর হচ্ছে MM। তাহলে দুটোই MM, একটা AA আর দুটো MM। একটাকে বলছি আমরা অ্যাটমিক মাস, এটাকে বলছি মোলার মাস, আর এটাকে বলছি আমরা মলিকুলার মাস। ঠিক আছে? তাহলে 3টে টার্ম আমাদের, একটা হচ্ছে অ্যাটমিক মাস, একটাকে বলছি মোলার মাস, আর একটাকে বলছি আমরা মলিকুলার মাস। তাহলে অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে যে একটা পরমাণুর যে ভর, ঠিক আছে, একটা পরমাণুর যে ভর, সেই ভরটাকে বলা হয় তার পারমাণবিক ভর। একটা পরমাণুর যে ভর, সেই ভরটাকে আমরা বলছি তার পারমাণবিক ভর। বোঝা গেল? তাহলে পরমাণুর ভর বলতে কার্বন একটা পরমাণু, কার্বনের পরমাণুর ভর কত? 12। তাহলে কার্বনের যে পরমাণুর ভর 12, এই ভরটা কিসের ভর অ্যাকচুয়ালি? বা নাইট্রোজেনের কত? 14। বা অক্সিজেনের কত? 16। তাহলে কোনো পরমাণুর যে ভর, পরমাণুর ভর অ্যাকচুয়ালি এর 7টা প্রোটন, ঠিক আছে, এর হচ্ছে 7টা প্রোটন প্লাস 7টা নিউট্রন। 7টা প্রোটন আছে আর 7টা নিউট্রনের ভরের যোগফল। এর 8টা নিউট্রন, 8টা প্রোটন। এর সঙ্গে ইলেকট্রনও থাকে, কিন্তু এর সঙ্গে ইলেকট্রনও থাকে, 7টা ইলেকট্রন থাকে, এরও 8টা ইলেকট্রন থাকে। আর কার্বনের 6টা প্রোটন, 6টা নিউট্রন, আর তার সঙ্গে 6টা ইলেকট্রন। কিন্তু ইলেকট্রনের ভরটা আমরা ধরি না। কেন আমরা ইলেকট্রনের ভর ধরি না? কারণ ইলেকট্রনের ভর হচ্ছে নগণ্য, খুব ক্ষুদ্র, তাই ওটাকে নেগলেক্ট করা হয়। মাথায় থাকবে যে আমরা জানি একটা প্রোটনের ভর কত? 1.67 ইন্টু কত? 10⁻⁻24 গ্রাম। নিউট্রনের ভর একই রকম, সামান্য একটু বেশি, কিন্তু একটা ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻28 গ্রাম, অনেক কম। এটার থেকে একটা প্রোটনের যে ভর, তার ভরের থেকে প্রায় 1837 গুণ কম। একটা প্রোটনের ভর যদি 1837 হয়, মানে একটা প্রোটনের ভর যদি 1 হয়, তাহলে তার সমানুপাতিক বা তার সমানে কতটা লাগবে? 1837 খানা ইলেকট্রন লাগবে। বোঝা গেল? এটার অর্থ হচ্ছে যে একটা প্রোটন মানে 1837 খানা ইলেকট্রন। তাহলে এখানে 7টা প্রোটন মানে কত হবে? 7 ইন্টু 1837, যার সংখ্যাটা অনেক বেশি, সেজন্য এই ভরটাকে কি করা হয়? একদম নগণ্য ধরা হয়। সেজন্য আমাদের কোনো পরমাণু যে ভরটা, সেই ভরটা আমরা নিউট্রন এবং প্রোটনের যে ভর, তার ভরের যোগফলটাকে আমরা বলি তার ভর সংখ্যা। নিউট্রন এবং প্রোটনের ভরের যে যোগফল, সেই যোগফলটাকে বলি তার পরমাণুর ভর সংখ্যা। তাহলে অ্যাটমিক যে মাস, তাহলে অ্যাটমিক মাসটা ডিপেন্ড করছে কার উপরে? শুধু পরমাণুর নিউট্রন এবং প্রোটনের উপরে। তাহলে এটাকে কিভাবে আসছে দেখো, যদি কার্বনের ধরা হয়, কার্বনের কটা আছে? 6টা প্রোটন, 6টা নিউট্রন আছে, তাহলে 12। দুজনে ভর প্রায় সমান, 12 ইন্টু কত হবে? 1.67 ইন্টু কত? 10⁻⁻24। এবার একে কত দিয়ে গুণ করতে হবে? একে গুণ করতে হবে 6.022 ইন্টু 10⁻23।
এইটা দিয়ে গুণ করলে একটা পরমাণুর যে ভরটা পাবো সেই ভরটাকে বলছি আমরা অ্যাটমিক মাস, 12 গ্রাম। ঠিক আছে, তাহলে এই ভরটা আমরা এইভাবে নির্ণয় করি। এটাকে একটা প্রোটনের ভর ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, 12টা নিউট্রন প্রোটন মিলে 12টা আছে, তাকে গুণ করে দিলে আমাদের যে ভরটা পাবো সেইটা তার পারমাণবিক ভর পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে পারমাণবিক ভর আমরা কিভাবে পেলাম, যে 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 ইন্টু এটা দিয়ে গুণ করলে, যেটা এটা যদি অক্সিজেন হতো তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এটা কত হতো, 16, কারণ 8টা প্রোটন 8টা নিউট্রন। যদি নাইট্রোজেন হতো তাহলে এটা 14 হতো, তখন এটা 14 গ্রাম হতো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অ্যাটমিক মাসগুলো আমরা নির্ণয় করি। কিন্তু অ্যাটমিক মাস যেটা আমরা নির্ণয় করি এটা কিন্তু আমরা কোনো তুলা যন্ত্র বা স্প্রিং তুলা, সাধারণ দাঁড়িপাল্লা বা ইলেকট্রনিক কোনো দাঁড়িপাল্লা দিয়ে নির্ণয় করতে পারি না। আমরা কি দিয়ে নির্ণয় করি এটা, এটা পারমাণবিক ভর একক, মানে অ্যাটমিক মাস যে ইউনিট, ঠিক আছে, তাহলে সেই এককের সাহায্যে আমরা নির্ণয় করি পারমাণবিক ভর, যেটাকে আমরা বলছি পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস। এই পারমাণবিক ভর আমরা 3টে স্কেলে নির্ণয় করি, একটা হাইড্রোজেন স্কেল, একটা কার্বন স্কেল, একটা অক্সিজেন স্কেল। তাহলে কোনো পরমাণুর ভর সমান কি হবে, তাহলে একটা মৌলের ভর বাই অক্সিজেনের ভর, অক্সিজেন পরমাণুর ভর, ইন্টু 16, এটা হচ্ছে পারমাণবিক ভর। ঠিক আছে, পারমাণবিক ভর সমান একটা মৌলের ভর যেটা হবে বাই অক্সিজেন পরমাণুর ভর ইন্টু 16। যদি এটা মানে সর্বাধুনিক যে নিয়ম বা সর্বাধুনিক যেটা ধরা হয় সেটা হচ্ছে কার্বন স্কেলকে ধরা হয়। কার্বন স্কেলকে ধরা হয় ওই একই রকম, একটি পরমাণুর ভর বাই কার্বন পরমাণুর ভর ইন্টু কত হবে, 12। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে পারমাণবিক যে ভর, সেই ভর নির্ণয়ের স্কেল। হাইড্রোজেন স্কেল আছে, অক্সিজেন স্কেল আছে এবং কার্বন স্কেল আছে। এটা হচ্ছে অক্সিজেন স্কেল, এটা হচ্ছে কার্বন স্কেল। আর হাইড্রোজেন স্কেল হলে হাইড্রোজেনের ভর তো 1, সেজন্য এখানে একটি হাইড্রোজেন পরমাণুর ভর, একটি এখানে লিখে দেবো হাইড্রোজেন পরমাণুর ভর, আর এখানে 1 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 3টে স্কেল, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল এবং কার্বন স্কেল। তার মধ্যে আছে যে এই যে পারমাণবিক ভর নির্ণয় করা হয়, তো এই ভরগুলোর মধ্যে আবার দুটো ভাগ আছে। একটাকে বলি আমরা পারমাণবিক ভরের রাসায়নিক স্কেল, আর বলি পারমাণবিক ভরের ভৌত স্কেল। ঠিক আছে, রাসায়নিক স্কেল যেটা হয় সেটা একটা মৌলের ভর বাই একটি অক্সিজেন পরমাণুর ভর, একটি মৌলের ভর বাই একটি অক্সিজেন পরমাণুর ভর ইন্টু 16। মানে অক্সিজেন 16 যেটা আইসোটোপ আছে, অক্সিজেনের 16 যেটা আইসোটোপ আছে সেটাকে ধরে যে স্কেলটাকে পাচ্ছি সেটাকে বলছি আমরা রাসায়নিক স্কেল। আর ভৌত স্কেল কি, ভৌত স্কেলটা হচ্ছে অক্সিজেনের আইসোটোপগুলোকে ধরে। ঠিক আছে, অক্সিজেনের আইসোটোপ তো এগুলো হয়, তো এই আইসোটোপগুলোকে ধরে যে রাসায়নিক স্কেলটা পাই সেটা হচ্ছে, যে স্কেলটা পাই সেটাকে বলছি আমরা পরমাণুর ভৌত স্কেল, যেখানে একটি মৌলের ভর হবে, একটি মৌলের ভর বাই কি হয়, বাই হচ্ছে 1.00029, এটা মানটা হয় 0.02794, এই মানটা আসে। তাহলে এটাকে বলছি আমরা ভৌত স্কেল। একটাকে বললাম আমরা রাসায়নিক স্কেল, আর একটাকে বলা হচ্ছে ভৌত স্কেল। তাহলে দুটো স্কেল আমরা নির্ণয় করে নিলাম। ঠিক আছে, কিন্তু আমরা যে পরমাণুর যে ভরটা আমরা লিখছি 12 গ্রাম, 16 গ্রাম, 18 গ্রাম, এটা তো প্রকৃত ভর নয়। একটা পরমাণুর যে প্রকৃত ভর সেটা হচ্ছে যে একটা পরমাণুর প্রকৃত ভরটা কিন্তু আমরা সেটা নির্ণয় করতে পারি কিভাবে, পরমাণুর প্রকৃত ভর, পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করা হবে কিভাবে, একটা পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করা হবে যে 1/12 ইন্টু
কার্বন 12 প্রকৃত ভর। ঠিক আছে, তাহলে 1/12 ইন্টু 12 বাই কত হবে 6.022 ইন্টু 10⁻23 এত গ্রাম। এটাকে ভাগ করলে হবে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। বোঝা গেল? তাহলে এটাকেই বলা হয় AMU, এই যে AMU অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, এটাকে বলছি আমরা অ্যাটমিক মাস ইউনিট, এটাকে বলছি আমরা অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, এটাকে বলছি আমরা অ্যাটমিক মাস ইউনিট। বোঝা গেল? তাহলে কোনটা অ্যাটমিক মাস ইউনিট? যে একটা পরমাণুর যে প্রকৃত ভর, সেই ভরটাকে বলছি আমরা তার অ্যাটমিক মাস ইউনিট। তবে বর্তমানে এটাকে এইভাবে না লিখে আমরা কি লিখি, আমরা এটাকে ইউ দ্বারা ডিনোট করা হয়। এই মানটাকে তো আমরা ইউ বলি, বর্তমানে এটা ইউ দ্বারা ডিনোট করা হয়। ইউ 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 মানে হচ্ছে ইউনিফাইড মাস, বর্তমানে এটা। তাহলে কার্বনের কত হবে ইউনিফাইড মাস? কার্বনের হচ্ছে 12 ইউ। ঠিক আছে, কার্বন পরমাণুর যেটা মান হবে সেটা হচ্ছে 12 ইউ। তাহলে এবার আমরা প্রকৃত ভর আমরা পেয়ে গেলাম, বা আমরা সেটাকে কি বলছি অ্যাটমিক মাস ইউনিট। তাহলে অ্যাটমিক মাস ইউনিট ব্যাপারটা কি, যে একটা পরমাণুর যে প্রকৃত ভর, আমরা যে ভরগুলো লিখি সেটা কিন্তু প্রকৃত ভর নয়। 16 গ্রাম, 18 গ্রাম, 20 গ্রাম এগুলো কিন্তু প্রকৃত ভর নয়। তাহলে প্রকৃত ভর যেটা হবে সেটা আমরা যেমন অক্সিজেনের পরমাণুর মানে অ্যাটমিক মাস ইউনিট 16 কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে একটা অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর হলো 16 ইন্টু 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম এর প্রকৃত ভর। এই কথার অর্থ হচ্ছে যে একটা অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর হলো 16 ইন্টু 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। ক্লিয়ার হলো? তাহলে আমাদের এতটা শিখে নিলাম যে অ্যাটমিক মাস ইউনিটটা কি, সেটাকে বর্তমানে কি লেখা হয়, ইউ আকারে লেখা হয়। ঠিক আছে, তাহলে অ্যাটমিক মাস ইউনিটকে ইউ আকারে লেখা হয়, এটা হচ্ছে ইউনিফাইড মাস বলা হয়। ঠিক আছে, তার প্রকৃত ভর নির্ণয় করা হয় এইভাবে। তাহলে কোনো পরমাণুর প্রকৃত ভর মানে কি? কোনো পরমাণুর প্রকৃত ভর মানে আপেক্ষিক ভর, পরমাণুর যে ভরটা আমরা পাই, কোনো পরমাণুর প্রকৃত ভর। তাহলে প্রকৃত ভর, কোনো পরমাণুর যে প্রকৃত ভর সমান হচ্ছে একটা পরমাণুর আপেক্ষিক ভর থাকবে, আপেক্ষিক ভর ইন্টু 1 ইউ। 1 ইউ মানে হচ্ছে ইউনিফাইড মাস সমান হচ্ছে 6.6605 ইন্টু 10⁻24 গ্রাম। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে এই এমইউ কি, কেন আমরা যে ভরটা কোনো গ্যাসীয় পদার্থ বা কঠিন পদার্থ বা তরল পদার্থের যে ভরটা নিই, সে ভরটা কিন্তু তার প্রকৃত ভর নয়। তার যে ভরটা, সেই ভরটা হচ্ছে আপেক্ষিক ভর। ঠিক আছে, সেই আপেক্ষিক ভরটাকে যখন আমরা 1.6605 দিয়ে গুণ করে দেবো, ইন্টু 10⁻24 দিয়ে গুণ করে দেবো, তখন তার প্রকৃত ভর পাওয়া যাবে। তাহলে আপেক্ষিক ভর আর প্রকৃত ভরের মধ্যে সম্পর্ক কি? প্রকৃত ভর সমান হচ্ছে আপেক্ষিক ভর ইন্টু 1 ইউনিট, এই ইউনিফাইড মাস। প্রকৃত ভর সমান আপেক্ষিক ভর ইন্টু 1 ইউনিফাইড ভর। ক্লিয়ার হলো? এটা এই অবধি আমাদের ক্লিয়ার হলো? তাহলে আমাদের টার্ম লিখেছিলাম 3খানা, তার মধ্যে আমরা এতক্ষণ আলোচনা করলাম অ্যাটমিক মাস নিয়ে বা পারমাণবিক ভর নিয়ে আলোচনা করলাম, মাস অফ 1 অ্যাটম। বোঝা গেল? তাহলে মাস অফ 1 অ্যাটমের পরে আমরা আসছি মলিকুলার মাস। এখানে একটা লিখেছিলাম এম এম মানে মলিকুলার মাস। আণবিক ভর, আণবিক ভরটা কি? মাস অফ 1 মলিকুল, মাস অফ 1 মলিকুল।
ঠিক আছে, মাস অফ ওয়ান মলিকুল মানে একটা মলিকুলের ভর। একটা অণুর যে ভরটা হবে সেই ভরটাকে আমরা বলবো তার মলিকুলার মাস। যেমন আমরা এইটা কেন ইউজ করি, আমরা একটা অণুর ভর যেমন NaCl, NaCl কিন্তু ক্রিস্টাল অবস্থায় থাকতে পারে। এটা একটা সোডিয়ামের পাশে 6টা Cl মাইনাস, একটা Cl মাইনাসের পাশে 6টা Na+ আয়ন থাকে, ফলে এদের যে ভরটা পাওয়া যায় কেলাস যেটা পাই, কেলাসে কিন্তু প্রকৃত NaCl এর ভর থাকে না। এদের একটা ভর নিই, সেটা হচ্ছে 58.5। এটা হচ্ছে তার ফর্মুলা ভর বলে আমরা, ফর্মুলা। ঠিক আছে, এটাকে বলি আমরা ফর্মুলা মাস। তাহলে একটা অণুর যে ভরটা আমরা পাই সেই ভরটা কিন্তু সবসময় যে প্রকৃত ভর হয় সেটা নয়। ঠিক আছে, তাহলে অণুগুলো যদি অনেকগুলো পরমাণু থাকে তার ব্যাপার আলাদা থাকে। অনেক সময় অ্যাভারেজ মাস একটা পাওয়া যায়। অ্যাভারেজ মাস কোথায় পাওয়া যায় বলো তো? অ্যাভারেজ মাস পাওয়া যায় যেমন ক্লোরিন পরমাণু দুটো আইসোটোপ আছে, ক্লোরিন 1735, ক্লোরিন 1737। একটা পার্সেন্টেজ 75, একটা পার্সেন্টেজ হচ্ছে 25। তাহলে 35 × 75 এর ভর, আণবিক পরমাণুর ভর তখন কি হয়ে যায়, প্লাস 37 × 25/100। এটা করলে এটা আমাদের ক্লোরিন পরমাণুর অ্যাভারেজ ভর আসে 35.5। ঠিক আছে, এটাকে বলছি আমরা অ্যাভারেজ মাস, এটা গড় পারমাণবিক ভর। তাহলে গড় পারমাণবিক ভর আমরা এইভাবে নির্ণয় করি যে একটা পরমাণুর অনেকগুলো যদি আইসোটোপ থাকে, কোনটার শতকরা কত পরিমাণ আছে সেটা দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করে আমরা এটাকে নির্ণয় করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা গড় পারমাণবিক ভর বের করতে পারি। এবার মলিকুলার মাস বা আণবিক ওজনটা কি বললাম, একটা অণুর যে ভর। ঠিক আছে, মলিকুলার মাস হচ্ছে যে মাস অফ ওয়ান মলিকুল, মানে একটা অণুর ভরটাকে বলবো আমরা তার আণবিক ভর। এটা কিভাবে নির্ণয় করব, যে একটা অণুর ভর বাই একটি কার্বন পরমাণুর ভর, ঠিক আছে, ইন্টু 12। এইভাবে নির্ণয় করতে পারি আমরা সূত্র দিয়ে, কার্বন স্কেল অনুযায়ী। বর্তমানে তো কার্বন স্কেলটাকে বেশি ব্যবহার করা হয়। তাহলে আণবিক ভর সমান হচ্ছে মৌল বা যৌগের একটি অণুর ভর বাই একটি কার্বন পরমাণুর ভর ইন্টু 12। মৌল বা যৌগের একটি অণুর ভর বাই একটি কার্বন পরমাণুর ভর ইন্টু 12। এটাকে বলছি আমরা কার্বন স্কেল অনুযায়ী আণবিক ভরের সংজ্ঞা। ঠিক আছে, তাহলে আণবিক ভর সংজ্ঞা তো আমরা শিখে নিলাম। তাহলে আণবিক ভর নির্ণয় করা হয় কিভাবে? আণবিক ভর মানে ক্যালকুলেশন অফ মলিকুলার মাস। তবে একটু বলে রাখি যে মোলার মাস যেটা আছে, মোলার ভর বা মোলার মাস এবং আণবিক ভর, মোলার ভর এবং আণবিক ভর দুটো কিন্তু এক জিনিস নয়, মাথায় রাখতে হবে। আণবিক ভর এবং মোলার ভর দুটো একই জিনিস নয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাস অফ ওয়ান মোল পার্টিকেলস। ঠিক আছে, এটা মানে হচ্ছে 1 মোল পার্টিকেল, মানে উপাদান যেটা থাকছে, কণা, মানে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যেটা বলছি। ঠিক আছে, কণা, পরমাণু, অণু, আয়ন যাই থাকুক না কেন, তার যে ভরটা, সেই ভরটাকে বলা হচ্ছে তার মোলার মাস। তাহলে মোলার মাস আর মলিকুলার মাস টোটালি কিন্তু ডিফারেন্ট জিনিস। মাস অফ ওয়ান মোল পার্টিকেলস সেটাই হচ্ছে মোলার মাস। তাহলে মোলার মাস আমরা কি হিসেবে ডিনোট করি? মোলার মাসকে আমরা ডিনোট করি এইভাবে, যেটা অ্যাভোগাড্রো সংখ্যা আছে 6.02 × 10⁻23। এত সংখ্যক যে কণিকা থাকে, সেই কণিকার যে ভর হবে 6.022 × 10⁻23 সংখ্যক কণিকা বা উপাদানের যে ভর, সেই ভরটাকে বলবো আমরা মোলার ভর। তাহলে বেসিক ডিফারেন্স বোঝা গেল তো, যে আণবিক ভর আর মোলার ভর দুটো কিন্তু এক জিনিস নয়। আমাদের কনসেপ্ট, আমাদের মূল কনসেপ্টে
এটাই আমাদের সবথেকে ভাইটাল জিনিস, যে মলিকুলার মাস বা আণবিক ভর আর মোলার মাস এই দুটো কিন্তু এক জিনিস নয়। বারবারই বলছি, দুটো এক জিনিস নয়। মলিকুলার মাস বা আণবিক ভর হচ্ছে মাস অফ ওয়ান মলিকুল, আর মোলার মাসটা হচ্ছে মাস অফ ওয়ান মোল পার্টিকলস। ক্লিয়ার? তাহলে এটাকেই আমরা বলছি অ্যাভোগাড্রো সংখ্যা কণিকা বা উপাদানের যে ভরটা হবে সেই ভরটাকে বলছি আমরা মোলার মাস। যেমন অক্সিজেন যেটা পরমাণু ধরি, তাহলে অক্সিজেন পরমাণুর অ্যাটমিক মাস কত? একটা 16, একটা 16, একটা 16 ইউ লিখছি, একটা 16 গ্রাম লিখছি। ঠিক আছে? তাহলে এই যে মোলার মাস, এই মোলার মাসটা আবার দুরকম হতে পারে। দুরকম কীরকম হতে পারে? GAM গ্রাম অ্যাটমিক মাস, GMM দুটোই হতে পারে, গ্রাম মলিকুলার মাস। ঠিক আছে? তাহলে এই যে মোলার মাস দুরকম হতে পারে আমাদের। এটাকে বলছি গ্রাম অ্যাটমিক মাস, মানে গ্রামে প্রকাশ করা হবে পারমাণবিক ভরকে। যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস। আর গ্রাম মলিকিউলার মাস, তাহলে আণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করছি তখন আমরা বলছি গ্রাম মলিকুলার মাস। বোঝা গেল? গ্রাম মলিকুলার মাস। তাহলে আমাদের মোলার মাস আর মলিকুলার মাসের ডিফারেন্সটা আমরা আশা করি বুঝতে পেরেছি, যে কোনটা মোলার মাস, কোনটা মলিকুলার মাস, এবং সেই সাথে তাদের যে মূল পার্থক্যগত ব্যাপারটা সেটাকেও আমরা ডিফাইন করেছি। তাহলে আমরা অক্সিজেন পরমাণু লিখেছি, অক্সিজেন পরমাণুর একটা জায়গায় লিখেছি 16 ইউ, আর একটা জায়গায় লিখেছি 16 গ্রাম। তাহলে এই 16 ইউটা কি? 16 ইউটা হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস, এটা হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস। গ্রাম অ্যাটমিক মাসটা হচ্ছে 16। একটা পরমাণুর ভর আমরা গ্রামে প্রকাশ করেছি। ঠিক আছে? একটা পরমাণুর ভরকে গ্রামে প্রকাশ করলে তার ভরটাকে বলছি আমরা গ্রাম অ্যাটমিক মাস। আর 16 ইউ হচ্ছে, এটা হচ্ছে শুধু অ্যাটমিক মাস, এটাকে বলছি আমরা শুধু অ্যাটমিক মাস। তাহলে বেসিক ডিফারেন্স অ্যাটমিক মাস, মোলার মাস, ডিফারেন্সটা বোঝা যাচ্ছে যে 16 ইউ কখন লিখছি, 16 গ্রাম কখন লিখছি, 16 গ্রাম লিখলে কি, 16 ইউ লিখলে কি। যে 16 গ্রাম যখন লিখছি আমরা তখন সেটা গ্রাম অ্যাটমিক মাস হিসাবে ট্রিট হচ্ছে, 16 ইউ লিখছি তখন হচ্ছে অ্যাটমিক মাস হিসাবে ট্রিট হচ্ছে। তাহলে বেসিক ডিফারেন্সগুলোকে আমাদের আগে জানতে হবে, যে কোনটা ইউ, কোনটা জি, কোনটা এমএম, কোনটা এমএম, কোনটা এএম। তাহলে গ্রাম অ্যাটমিক মাস যদি আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে আর আমাদের কোনো মলিকুলার মাস যখন আমরা ক্যালকুলেশন করব, তো আমাদের তো ক্লাস 10এও দেখবে আছে রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা আছে, এখানেও পাবে রাসায়নিক গণনার কিছু অঙ্ক আছে। তো সেক্ষেত্রে কিছু পারমাণবিক ভর আমাদের মনে রাখতে হয়। আমাদের পারমাণবিক ভর মনে রাখার জন্য আমাদের পিরিয়ডিক টেবিলে মোট মৌলের সংখ্যা কত আছে? 118টি মৌল আছে আমাদের পিরিয়ডিক টেবিলে মোটামুটি। তার মধ্যে 1 থেকে 20 পারমাণবিক ভর বিশিষ্ট, মানে 1 থেকে 20 পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলো, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম, সব মৌলের ভরগুলোকে আমাদের মুখস্থ রাখতে হবে। সঙ্গে আরও কিছু মৌল আমাদের মুখস্থ রাখতে হবে, কিছু ভর, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, সিলভার, গোল্ড, ঠিক আছে, লেড, আর কি লাগে আমাদের, এফি লাগে, ম্যাঙ্গানিজ লাগে, কপার লাগে। এই কয়েকটা মৌল, মোটামুটি এই 28-29টা মৌল মতো মুখস্থ রাখলে আমাদের মোটামুটি মলিকুলার মাসগুলোকে ক্যালকুলেশন করতে পারবো। তাই তোমরা চেষ্টা করবে 1 থেকে 20, মানে হাইড্রোজেনের 1, হিলিয়ামের 4, এরকম করে পরপর দেখবে আছে, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, এরকম করে পরপর আছে তো, সালফারের 32, ক্লোরিনের 35.5। তো এইরকম করে ভরগুলো, পারমাণবিক ভরগুলোকে মুখস্থ রাখলে তাহলে আমাদের মলিকুলার মাসগুলোকে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে কিভাবে আমরা মলিকুলার মাস ক্যালকুলেশন করি, দেখো আমরা একটা উদাহরণ দেওয়াচ্ছি। তাহলে এগুলো বোঝা গেল তো, গ্রাম অ্যাটমিক মাস কি, গ্রাম মলিকুলার মাস কি,
যে আমরা অক্সিজেনকে ইউ কখন লিখছি, কখন জি লিখছি, জি লিখলে গ্রাম অ্যাটমিক মাস, যখন ইউ লিখছি তখন অ্যাটমিক মাস। ঠিক আছে, তাহলে এই ডিফারেন্সগুলো আমাদের শিখতে হবে, না শিখলে হবে না, যে নাহলে গুলিয়ে ফেলবো কোনটা মোলার মাস। মোল থেকে তো মোলার মাস থেকে তো মোল কনসেপ্টে আমরা যাবো, আস্তে আস্তে মোল কনসেপ্টে ঢুকবো আর কি। তো আমরা মোলার মাস মলিকুলার মাস ক্যালকুলেশন করছি। ঠিক আছে, মলিকুলার মাস আমরা ক্যালকুলেশন করব। এবার আমরা ধরো একটা উদাহরণ টানছি, আমরা ক্যালসিয়াম কার্বনেট কিভাবে আমরা ক্যালকুলেশন করব, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা তোমাদের ক্লাস 10-এ শিখে এসেছো। আবার যারা 10-এ পড়ছো, যারা ভিডিও ক্লাস 10-এ দেখবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তারপরে আর কি নির্ণয় করতে পারি আমরা, সালফারিক অ্যাসিড যদি নির্ণয় করি, কমন কয়েকটা উদাহরণ টানলাম আমি। তাহলে এইগুলো নির্ণয় করতে গেলে আমাদের কার কার ভর লাগছে, ক্যালসিয়ামের ভর লাগছে। ক্যালসিয়ামের ভর কত, 40, কার্বনের কত 12, অক্সিজেন কত আছে 48, অ্যালুমিনিয়ামে কত 27, আর অক্সিজেন কত 16 আর 1 17, 17 ইন্টু কত 3। তারপর সালফারিক অ্যাসিড, দুটো হাইড্রোজেন আছে, দেখো দুটো হাইড্রোজেন, তাহলে 2 ইন্টু 1 যোগ সালফার কত 32, 4 ইন্টু কত 16, 4 16 64। তাহলে এইগুলো যোগ করে দিলে এটা 100 আসবে, 3 17 51 78 আসবে, আর এটা যোগ করলে 98 আসবে। এইভাবে আমরা মলিকুলার মাসগুলোকে যোগ বিয়োগ করে করি। ঠিক আছে, তাহলে গ্রাম আণবিক ভর আমরা শিখে নিলাম। গ্রাম আণবিক ভর মলিকুলার মাস জেনে নিলাম, গ্রাম আণবিক ভর জেনে নিলাম। একটা অণুর ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করতে পারবো, যেমন 1 গ্রাম অণু অক্সিজেন, 1 গ্রাম অণু অক্সিজেন মানে কত 32 গ্রাম। 1 গ্রাম অণু সালফারিক অ্যাসিড, সালফারিক অ্যাসিড মানে কত দেখলাম 98 গ্রাম। ঠিক আছে, 1 গ্রাম অণু ক্যালসিয়াম কার্বনেট মানে কত 100 গ্রাম। তারপরে গ্রাম অণু বা গ্রাম মোল বলছি আমরা, গ্রাম অণু বা গ্রাম মোল মানে 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল বলতে কি বোঝায়, যে কোনো পদার্থের আণবিক ভরকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করি, কোনো মানে অণু বা পরমাণুকে, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে, মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে যখন প্রকাশ করব তখন তাকে বলা হচ্ছে গ্রাম অণু বা গ্রাম পরমাণু। বোঝা গেল? তো এবার গ্রাম অণু সংখ্যা কিভাবে নির্ণয় করব, সংখ্যা আমরা গ্রাম অণুর সংখ্যা নির্ণয় করে, নাম্বার অফ গ্রাম মলিকুলার মাস যেটা বের করলাম, গ্রাম অণু সংখ্যা, এগুলো কিন্তু আমরা মোল কনসেপ্ট থেকেই করছি, গ্রাম অণু সংখ্যা। তাহলে গ্রাম অণু সংখ্যা আমরা কি করে নির্ণয় করব, তাহলে গ্রাম অণু সংখ্যা নির্ণয় করব, আমাদের যে ভরটা দেওয়া থাকবে, গিভেন মাস একটা দেওয়া থাকবে, একটা ভর দেওয়া আছে বাই আণবিক ভর, যেটা আণবিক ভর হবে, ধরো কোনো একটা পদার্থ আছে তার আণবিক ভর m, ভর দেওয়া আছে w গ্রাম, তাহলে গ্রাম অণুর সংখ্যা কত হবে w/m। ঠিক আছে, এইভাবে আমরা গ্রাম অণুর সংখ্যা নির্ণয় করব, অর্থাৎ এর ভরটা গ্রামে প্রকাশিত ভর বাই আণবিক ওজন। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাম অণুর সংখ্যা। যদি আমরা বলি যে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এর গ্রাম অণুর সংখ্যা কত হবে, তাহলে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গ্রাম অণুর সংখ্যা কত হবে, দেখো কার্বন ডাইঅক্সাইডের ভর কত 12 যোগ 32, তাহলে টোটাল ভর কত হবে 44, তাহলে 88 এর গ্রাম অণু গিভেন ভর কত 88 বাই কত 44, তাহলে কত হলো 2 গ্রাম মোল, 2 গ্রাম অণু হয়ে গেল, 2 গ্রাম অণু হয়ে গেল। তাহলে অণু কনসেপ্টে মানে মোল কনসেপ্টে আমরা ঢুকে গেলাম, এটাই হচ্ছে 2 মোল কার্বন ডাইঅক্সাইড। বোঝা গেল? তাহলে গ্রাম অণু সংখ্যা বা গ্রাম মোল সংখ্যা বা গ্রাম পরমাণু সংখ্যা যেটা বেরোবে, পরমাণু সংখ্যা কি হবে, গ্রাম অণু সংখ্যা যেমন হবে তাই সেরকম আমরা গ্রাম পরমাণু সংখ্যা বের করতে পারি। গ্রাম পরমাণু সংখ্যা, গ্রাম অ্যাটমিক মাস থেকে আমরা গ্রাম পরমাণু সংখ্যা
বের করতে পারি। তাহলে এটা যেটা ভর, পরমাণুর ভর দেওয়া থাকবে, মানে প্রদত্ত ভর বাই পরমাণুর ভর, ঠিক আছে। তাহলে প্রদত্ত ভর আমরা যেমন ওজন যদি দেওয়া থাকে তাহলে 48, তাহলে এর পারমাণবিক ভর কত 16, তাহলে ওজনে কটা পরমাণু আছে 3টে, তাহলে 3 গ্রাম পরমাণু অক্সিজেন থাকছে এখানে, ঠিক আছে। তারপরে মোলার আয়তন, মোলার আয়তন বলতে আমরা কি বুঝি? মোলার আয়তন বলতে আমরা এসটিপিতে বা এনটিপিতে যদি গ্যাসীয় পদার্থ হয়, মোলার আয়তন আমরা টার্মটা ইউজ করি, মোলার আয়তন, ঠিক আছে। মোলার আয়তন আমরা এসটিপিতে 22.4 লিটার গ্যাসের আয়তনটাকে বলি আমরা মোলার আয়তন, যে গ্যাসীয় পদার্থ যেটা হয় মোলার আয়তন। তাহলে মোলার আয়তন মানে এসটিপি বা এনটিপিতে যেটা 22.4 লিটার কোনো গ্যাসীয় পদার্থের আয়তন, সে আয়তনটাকে বলা হয় মোলার আয়তন, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের ভর কত? নাইট্রোজেন হচ্ছে ভর হচ্ছে 28 গ্রাম। যদি আমরা বলি যে 56 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে, মোলার আয়তন কত হবে, তাহলে এর মোল সংখ্যা কত? 56/28 সমান কত? 2। তাহলে 2 × 22.4 লিটার, ঠিক আছে, 2 × 22.4 লিটার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কত মোল থাকলে কত আয়তন কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের মোল কনসেপ্ট মোটামুটি আমাদের ধারণাটা কি, যে 1 মোল কোনো অণুতে কি হবে, 1 মোল কোনো অণুতে পরমাণুর সংখ্যা কত হবে? 1 মোল অণুতে 1 মোল মানে কত? 1 মোল মানে 6.022 × 10⁻23। এটা কি হতে পারে? পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, অথবা 22.4 লিটার যদি গ্যাসীয় পদার্থ হয় তাহলে 22.4 লিটার এর আয়তন হবে। তাহলে মোল হচ্ছে ল্যাটিন শব্দ, তাই তো? এর অর্থ হচ্ছে একগুচ্ছ, একসঙ্গে জড়ো হওয়া, অনেকগুলো জিনিস জড়ো হওয়াকে বলা হচ্ছে বা স্তূপীকৃত হওয়াটাকে বলছি আমরা মোল। তাহলে মোল বলতে বোঝায় সেই পরিমাণ পদার্থ যার আইসোটোপ যদি কার্বন ধরা হয় তার কণিকা হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যক যদি কণিকা থাকে তাহলে সেটাকে বলছি আমরা মোল, ঠিক আছে। তাহলে আমরা মোল সংখ্যা এবার দেখো গণনা করবে কিভাবে, নাম্বার অফ মোলস কিভাবে ক্যালকুলেশন করা হয়। যদি কোনো পরমাণু হয় তাহলে পরমাণুর মোল সংখ্যা কিভাবে গণনা করব? ধরো আমরা লিখলাম একটা ভর দেওয়া আছে, ধরো 64 গ্রাম দেওয়া আছে অক্সিজেনের ভর, অক্সিজেন পরমাণুর ভর দেওয়া আছে, অনেকগুলো অক্সিজেন পরমাণু আছে, তার ভর দেওয়া আছে 64 গ্রাম। তাহলে এর মোল কত পরমাণু আছে যদি বের করতে হয়, তাহলে 64/16 মানে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। যদি অণুর সংখ্যা বের করতে হয় তাহলে আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে পদার্থের ভর কত? 64, আর এর আণবিক ভর কত? 32 অক্সিজেনে। 64 গ্রাম অক্সিজেন থেকে আমরা ক্যালকুলেশন করছি। এবার যদি আয়ন হয়, আয়ন বলতে আমরা যদি Cl- আয়ন হয় তাহলে Cl- হয়তো 71 গ্রাম দিয়ে দিল, তাহলে Cl- আয়নের মোল কত হবে? 71 গ্রাম Cl- আয়নের মোল সংখ্যা কত হবে? তখন এখানে 71 বাই এর একটা পদার্থের যে গ্রাম আণবিক ভর সেটা কত? 35.5, তার মানে 2 মোল হয়ে যাচ্ছে। তাহলে এটার মোল সংখ্যা কত? 41664। এটার কত? 2, আর এটা কত? 2 মোল বেরোলো। এবার আয়তন যদি গ্যাসীয় পদার্থ হয়, এটা তো পরমাণুর ক্ষেত্রে হলো, এটা অণুর ক্ষেত্রে হলো, এটা আয়নের ক্ষেত্রে হলো। এবার যদি গ্যাসীয় পদার্থ হয় তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা এসটিপিতে যে আয়তনটা পাবো সে আয়তনকে আমরা যদি 22.4 লিটার দিয়ে ভাগ করি তাহলে আমাদের মোল সংখ্যা গণনা করতে পারবো। ধরো একটা গ্যাসের কোনো আয়তন দেওয়া আছে হয়তো 112 লিটার, ঠিক আছে, তাহলে তার মোল সংখ্যা কত আছে? এসটিপিতে একটা কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে 112 লিটার, তাহলে তার আয়তন দেওয়া আছে, সেই ক্ষেত্রে মোল সংখ্যা কত হবে? একে 22.4 লিটার দিয়ে ভাগ করে দিতে হবে,
তাহলে ক্যালকুলেশন করলে যেটা পাবো আমরা সেটাই মূল সংখ্যা। মূল সংখ্যাকে তাহলে আমরা এই যে এন কি উপায়, এন দেখো মৌলের ভর বাই পারমাণবিক ভর দিয়ে নির্ণয় করতে পারি, মৌলের পদার্থের ভর বাই মৌলিক বা যৌগিক পদার্থ যাই হোক না কেন আণবিক ভর দিয়ে মূল সংখ্যা নির্ণয় করতে পারি। আবার মূল সংখ্যা নির্ণয় করতে পারি আয়নের ক্ষেত্রে আয়নের ভর বাই পদার্থের গ্রাম আণবিক ভর। আবার যদি গ্যাসীয় পদার্থ হয় তাকে এইভাবে নির্ণয় করতে পারি, এসটিপিতে আয়তন হবে যেটা বাই 22.4 লিটার। আবার কোনো পদার্থে যদি কণিকা দেওয়া থাকে, যে উপাদান বা কণিকা বা পার্টিকেলস দেওয়া থাকে, তাই ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23, এটা দিয়েও আমরা কিন্তু মূল সংখ্যা নির্ণয় করতে পারি। দেখবে এটা দিয়ে আমরা 6.022 ইন্টু 10⁻23 দিয়ে সেটা দেখবে অ্যাভোগাড্রো সংখ্যা যখন আমরা একটু আগে পড়ালাম সেইটার মধ্যে দেখবে ওখানে কিভাবে কত মোল নির্ণয় করা হয় একটা ছক করে আমি লিখে দিয়েছিলাম, যে গ্রাম পরমাণুর ক্ষেত্রে কত, গ্রাম অণুর ক্ষেত্রে কত, গ্রাম আয়নের ক্ষেত্রে কত, সব ক্ষেত্রে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে তার মূল সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। আমাদের একটা কণিকা দেওয়া আছে, দেখা গেল যে 12 ইন্টু এত 10⁻23, তাহলে মূল সংখ্যা কত, বা 21ই বললাম আমি, তাহলে এর মূল সংখ্যা কত হবে, এখানে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দাও 6.022, তাই তো, তাহলে এটা 2 হবে, 2 ইন্টু 10⁻2 মানে 0.02 মোল, তাহলে এত সংখ্যক মোল হয়ে গেল। ঠিক আছে, তাহলে মোল অ্যাকচুয়ালি কি বললাম, মোল হচ্ছে একটা সিম্বল যার সংকেত লেখা হয় এই দিয়ে, আর এক মোল এটা থেকে সিম্বল আকারে মোল লেখা হয়। তাহলে মোল কনসেপ্ট আশা করি তোমাদের ভালো লেগেছে, ক্লিয়ার হয়ে গেছে পুরোটা। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটাকে অবশ্যই তোমরা ক্লিক করে রাখবে।